আমি আমার গোড়া থেকে বলি, আমি যখন স্কুলে পড়তাম, স্কুলে পড়া অবস্থায় তখন আমার লেখার একটা আগ্রহ তৈরি হয়। আমি তখন থেকে লিখতে শুরু করি, কিন্তু লেখা ভালো হয় না। এমনকি আমার লেখা একদিন আমার দাদা পড়েই বলছিল যে তুই এরকম লিখেছিস, এ তো ভালো হয়নি। কিন্তু আমি সেই ভালো হয়নি বলে আমি চুপ করে থাকিনি, আমি লিখেছি। তারপর আমাদের স্কুলে ওয়াল ম্যাগাজিন বেরোতো, সেখানটা আমি লিখতাম। তারপর যখন কলেজে গেলাম, কলেজের ম্যাগাজিনে লিখতাম। এরপর আস্তে আস্তে করে লেখার ভিতরে আমার একটা অনুপ্রেরণা জেগে উঠলো এইভাবে যে আমাকে লিখতে হবে। ডাক্তারি পড়তে গিয়েও সেখানটা আমাদের সাহিত্য পত্রিকা আমরা বের করেছিলাম, সেখানটা নিয়মিত আমি লিখেছি। অনেকেই ভাবতো যে এরা ডাক্তারি পড়ে চিকিৎসা করবে, সমাজের চিকিৎসক হবে, অথচ এরা সাহিত্য চর্চা করে। এ ব্যাপারে আমার একটা বন্ধুর খুবই অনুপ্রেরণা ছিল। সে লিখত, তার মাস্টার ডিগ্রি ছিল বাংলাতে। কিন্তু আমি সাহিত্যের ছেলে না হয়েও আমার মনের প্রবল উন্মাদনা, যার জন্য আমি এইগুলো লিখতে শুরু করি। আমি এখন নিজেও ভাবি যে এখন থেকে আমার পুরনো লেখাগুলো যদি পড়ি, দেখি, তাহলে আমার নিজের মধ্যেই জাগে যে এই লেখাগুলো কি আমি কি এরকম লিখেছিলাম। লেখার সময়ের সাথে সাথে আমার লেখারও পরিবর্তন ঘটছে। আমি দেখেছি আমার যে লেখা আগে লিখতাম সে এক ধরনের হতো, তার ভাবধারাগুলো এক রকমের হতো, কিন্তু এখন আমার ভাবধারা পরিবর্তন হয়েছে। আমি নিজে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আশা করি হয়তো আরও চেঞ্জ হবে। এইভাবে আমি এগোচ্ছি আর কি, আমি সামনের দিকে। পেশাগত দিক দিয়ে আমি অনেকটা লাকি, এই কারণেই বলছি, আমি যে নিয়মিত পেশেন্টগুলো দেখি তারা আমার কাছে আসে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। তাদের সমস্যা আমাকে শুনতে হয়, শুনে তারপর আমাকে মেডিসিন সিলেক্ট করতে হয়, তারপর তার রোগ চিকিৎসা হয়। এই যে বিভিন্ন মানুষের সঙ্গে তার সংযোগ, তাদের সুবিধা অসুবিধা জানা, আমার লেখার মধ্যে এইখান থেকে আমার অনেক অনুপ্রেরণা আসে। আমি এমন লেখা লিখেছি যে আমার পেশেন্ট আমি দেখেছি, আমি তার চিকিৎসা করে তাকে ভালো করেছি, তাকে নিয়ে আমি লিখেছি। সে পেশেন্ট কিন্তু জানে না যে তার যে গঠন, তার শারীরিক রোগ ব্যাধি কষ্ট, এ সমস্ত আমার মনের মধ্যে রয়েছে, যে কীভাবে তাকে আমি সুস্থ করে তুললাম। তাই এইসব চিন্তাধারা, নতুন নতুন ধারণা আমার মনের ভিতরে জেগে যাচ্ছে। আমার এই প্রফেশনাল দিকে আমার এগিয়ে যাওয়ার অনেকটা অনুপ্রেরণা আছে এর সঙ্গে যুক্ত হয়ে। আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এমন একটা সময় আমাদের, তখন তো অবিভক্ত ভারতবর্ষ, তখন দেখা গেছে এই যারা নমশূদ্র সম্প্রদায় বলে কথিত, তারা ছিল চরমভাবে সামাজিকভাবে, তারা ভীষণভাবে তারা অবদস্ত হয়ে থাকতো, অবদমিত হয়ে থাকতো। তাদের প্রতি কোনো রকম ভালো ব্যবহার করা হতো না। যেমন আমাদের গুরুচাঁদ ঠাকুর, তার আমি ছেলেবেলার কথা এখানটা তুলে ধরতে পারি। তাকে যখন তার বাবা হরিচাঁদ ঠাকুর স্কুলে ভর্তি করতে নিয়ে গেছিলেন, সেটা উচ্চবর্ণের স্কুল হওয়ার জন্য সেই জায়গায় বলে অস্পৃশ্যর ঘরের সন্তান এখানে পড়াশোনা করতে পারবে না, তাকে সেখান থেকে ফিরে আসতে হয়। তারপর তার লেখাপড়া শুরু হয় মক্তবে, অর্থাৎ মুসলমানদের মাদ্রাসায়। সেখানটায় উনি ওনার ছেলেবেলার লেখাপড়া শেখেন, সেখানে উর্দু আরবি তাকে শিখতে হয়। সেই জায়গা থেকেই মানুষের মনের ভিতরে, বিশেষ করে হরিচাঁদ ঠাকুর, তার মনের মধ্যে জাগে যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই আন্দোলন করা ছাড়া স্বাভাবিকভাবে এই জায়গা আমরা ফিরে পাবো না। আমার মনে হয় আমরা লেখালেখির মধ্যে
তারপর যারা রাজনীতি করে তাদের বক্তব্যের মধ্যে এই সমস্ত কথা উঠে আসে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই না। তার কারণ এখনও সেই ভেদাভেদ রয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এইভাবে ভাগ না করাটাই আমরা মানুষ, আমাদের এই ধর্মমত যেটাকে আমরা মতুয়া ধর্ম বলি, এই জায়গায় কোনো রকম বিচার নেই। তার কারণ গুরুচাঁদ ঠাকুর নিজে বলেছিলেন যে নমশূদ্র কুলে জন্ম হয়েছে আমার, তবু বলি আমি নহি নমর একার। এই কথাটা বলার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যায় তারা কিন্তু কখনোই বলেনি যে এটা শ্রেণী বিভাগ থাক। তবে একটা দিক দিয়ে যে হিসাবটা হয়, সেই যে মণ্ডল কমিশনের সময়ে যে ভাগটা করেছিল, সেইখানটায় ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে এই পার্সেন্টেজটা সেই সময় করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল 85% মানুষ এই দলিত সম্প্রদায়, নিম্ন সম্প্রদায়, যাদেরকে নিম্ন করে রাখা হয়েছে, আর 15% মানুষ তারা হচ্ছে যাদেরকে উচ্চবর্ণ বলা হচ্ছে। সেই জনসংখ্যার নিরিখে যে ভাগগুলো করা হয়েছে, পার্সেন্টেজ যেটা আছে যে এরা এত পার্সেন্ট, ওরা অত পার্সেন্ট, তুলনামূলক লোক সংখ্যার ভিত্তিতে কিন্তু এরা আরও কম পায়, এরা কিন্তু সঠিকটা পায় না, যেটা পাওয়ার কথা যদি লোক সংখ্যার ভিত্তিতে এটা করা হয়। কিন্তু আমরা সাধারণভাবে দেখি কি, এই যাদেরকে পিছিয়ে পড়া সমাজ হিসাবে বলা হয়েছে, এদের শিক্ষা ব্যবস্থা খুব বেশি দিনের না। এরা আগে লেখাপড়া করতে পারেনি, করার সুযোগ পায়নি। একটু আমি যেমন বললাম, গুরুচাঁদ ঠাকুরকে স্কুলে পড়তে দেওয়া হয়নি, যে কারণে এই যে সমাজ পিছিয়ে পড়া যারা আছে এরা কিন্তু এগিয়ে যেতে পারেনি, লেখাপড়া শিখতে পারেনি। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষিত হয়েছে, শিক্ষিত হচ্ছে। এই দিক দিয়ে কিন্তু আমাদের একটা ধারণা হয় যে এই নিম্নবর্ণের এরা বোধহয় এই কোটার ভিত্তিতে এরা মানে অনেক কিছু নিয়ে নিচ্ছে, কিন্তু জনসংখ্যার ভিত্তিতে যদি একে হিসাব করা হয় তাহলে কিন্তু এরা অনেক অনেক পিছিয়ে। এটা আমাদের ভাবার বিষয় এখন বর্তমান সময়। আমি সবসময়ই চাই আমার লেখা শুধুমাত্র একটা সম্প্রদায়ের জন্য লেখা নয়, তো আমার লেখা সবার জন্য। সেই লেখা পড়ে মানুষ যদি সমৃদ্ধ হতে পারে তাহলেই বুঝবো যে আমার এই লেখা ঠিক আছে। কারণ আমি লিখছি তো সবার জন্য, নির্দিষ্ট কোনো মানুষের জন্য আমি লিখছি না। তাই আমি চাই সবার মধ্যে সবাইকে আমি সমানভাবে পেতে, যে তারা সমানভাবে এগিয়ে আসুক। কারো মনের মধ্যে যেন কখনোই এরকম ভাব না থাকে যে আমাদের ভিতরে ওই বৈষম্য থাকবে। আমি চাই বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। লেখার মধ্যে দিয়ে সেটা অনেকটা প্রকাশ পায়। এবং আমি দেখেছি আমার লেখা পড়েছে যারা, এরকম পড়া মানুষ যারা আমাকে জানিয়েছে, মানে আমাকে তারা অনেকটা উৎসাহ দিয়েছে যে না, আপনার লেখা ঠিক আছে, এরকম দরকার। তার কারণ কনজারভেটিভ মাইন্ডটা কখনো কোনো লেখকের থাকা উচিত নয়। এখন কেউ কেউ হয়তো সেটা নিয়ে থাকতে পারে, কিন্তু আমার সেরকম চিন্তাধারা আমার মধ্যে নেই। যে যারা লেখে, আমি দেখেছি অনেকের অনেক কাব্যগ্রন্থ আছে, কিন্তু কবিতার লেখার ক্ষেত্রে আমি তেমন যেন পারি না। এই ভাবনাটা আমার মনের ভিতরে জাগে যে আমি যদি নাটক লিখতে পারি, গল্প লিখতে পারি, প্রবন্ধ লিখতে পারি, তাহলে কবিতাটা চেষ্টা করলে কেন হয় না। এই চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু কবিতা অল্পদিন ওটা নিয়ে বেশি ভাবতে শুরু করেছি। এর আগে কিন্তু আমি ওটা নিয়ে বেশি একটা গুরুত্ব দেইনি। তখন আমার লেখা ছিল প্রবন্ধ, গল্প, ছোট গল্প, এগুলো লেখার প্রতি আমার একটা আগ্রহ ছিল। কিন্তু বিভিন্ন সাহিত্য সভায় যখন যাই, যারা ডাকে, সেখানে গিয়ে দেখি সমস্ত কবিদের সম্মেলন হচ্ছে, তখন নিজের মনের ভিতরে একটা আগ্রহ জাগে। এদের সাথে আমি সমানভাবে চলতে গেলে আমাকে লিখতে হবে, কবিতা সম্পর্কে ভাবতে হবে। এই কারণের জন্য আমার মানে সমস্ত দিকেই, তবে বিচরণ ক্ষেত্রটা যে খুব যে ভালো আমি সেটা বলি না। মানে এখনও আমি নতুন একজন শিক্ষানবিশ, শেখার চেষ্টা করছি। এইভাবে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, এটাই আমার চিন্তাভাবনা। হ্যাঁ,
আমি এরকম পাঠক পেয়েছি, যেমন আমার এই চণ্ডালগালি মোচন যে বইটা, এটা সম্পর্কে এক ভদ্রলোক উনিও লেখেন। উনি পড়ার পর আমাকে বললেন যে দাদা, এইটা এরকম না লিখে যদি এর সঙ্গে আপনি এটুকু যোগ করতেন তাহলে জিনিসটা ভালো হতো। সেটা তার ভাবনা, সে বলেছে। আমি তাকে বলেছি যে আমার পরবর্তী যে সংস্করণ বেরোবে, আপনার কথাটা আমি ভাববো যে এর সঙ্গে সেটাকে জুড়ে দিলে যদি আরও ভালো হয়, নিশ্চয়ই করবো। তবে এরকম আবার যে আমাকে একেবারে খুব ভালো বলেছে এমনও মানুষ নয়, তাদের এটা না করলে ভালো হতো, এই জায়গাটা কেমন যেন হয়ে গেছে। যেমন আরেকজনের কথা বলি, আমার কয়েকটা কথা ওর ভিতরে দেখে বলেছে এই কথাটা বলা আপনার ঠিক হয়নি এখানটায়। তার কারণ একটা মানুষ সম্পর্কে বলতে গেলে এটা বলা যায় না, সেটা তার ধারণা করেছে। আমি তার কথাটা আমার মাথায় রেখেছি যে পরবর্তীতে আমি এটা ভেবে দেখব যে ওনার কথাটা এটা আমার ওখানে পরিবর্তন করা ঠিক কি না, এটা আমাকে ভাবতে হবে। শোনার কথা আমি শুনে রেখেছি, আমার মাইন্ডের ভিতরে সেটাকে নোট করেছি, কিন্তু পরবর্তীতে ভাববো, সেটা ভাবার ব্যাপার আছে, আমি সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। একটা সম্প্রদায়কে তাদের সুবিধার জন্য সেইভাবে ব্যবহার হচ্ছে, এটা আমার নিজেরও চিন্তাভাবনা ঠিক সেরকমই। কারণ আমি মনে করি তারা সামগ্রিকভাবে তারা এগিয়ে আসছে না, তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এগিয়ে আসে। এর ফলে হচ্ছে কি, যাদের পিছনে এরকমভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে সঙ্গবদ্ধ হতে দেওয়া হচ্ছে না, এই তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এই যেমন একটা উদাহরণ দেওয়া যায়, আজকে মতুয়া সম্প্রদায়ের পীঠস্থান শ্রীধাম ঠাকুরনগর। দেখুন আপনারা, সব মানুষই এটা জানে যে ঠাকুরবাড়ির মধ্যে দুটো রাজনৈতিক দল কাজ করছে। তার ফলে কী হচ্ছে, যারা ওই সম্প্রদায় বলতে আমি এই সেন্সে বলছি, যারা মতুয়া, হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত ধর্ম মতুয়া ধর্ম, তো সেই ধর্ম নিয়ে যারা তার অনুসারী, সেই ধর্ম নিয়ে যারা চলে, তাদের মধ্যেও ওই দুটো ভাগ হয়ে গেছে শুধু ওই কারণের জন্য। কারণ সেই ঠাকুরবাড়িতে দুটো ফ্যামিলি, একটা বিলং করছে একটা দল আর একটা বিলং করছে অন্য একটা দল। এর ফলে তাদের তো অনুগামী আছে, হয়তো আমি একজনকে ভালোবাসি, আপনি অন্যজনকে ভালোবাসেন, তাহলে আপনার আমার মধ্যে ভাই ভাই সম্পর্কটা ওই জায়গায় একটা বিচ্ছেদ তৈরি হচ্ছে। তাই হচ্ছে আমি সবসময় চাই আমার লেখার মধ্যে নিরপেক্ষতা বজায় থাক। সবাই আমার নিজের, কারণ আমার পাঠক মানেই যে আমার নিজের মানুষ হবে, তারা আমার লেখা পড়ে তাদের ভালো লাগবে, সেই যে পক্ষেরই হোক না কেন, পড়ে আমার লেখা যদি সে সন্তুষ্ট হয়, তার মনে লাগে, ভালো লাগে, তাহলে সে খুশি হবে। এইখানে কোনো ভাগাভাগিত্ব কোনো প্রশ্নই আসে না। আমি চাই সবসময়ের জন্য, মানে সৃজনশীলতা যার মনের মধ্যে থাকে, সে সবসময়ই ভাববে যে আমি সবার জন্য, আমি কারো ব্যক্তি কোনো মানুষের জন্য না। আমি এই চিন্তা ভাবনাটা করি। কদিন আগে আমাদের আন্তর্জাতিক বইমেলা হয়ে গেল কলকাতায়। সেখানে মানুষের এত ভিড়, এত লোক সমাগম, এ দেখে কিন্তু কখনোই মনে হয় না যে মানুষের এই বই কেনা পড়ার প্রতি আগ্রহ নেই। তবে হ্যাঁ, বর্তমানে যে আমাদের সোশ্যাল মিডিয়া, তার ফলে হয়েছে কি যে সারাক্ষণ ঘরে বসে বই পড়া, এই মনোভাবটা অনেকের মধ্যে কম মনে হয়। কিন্তু তারা ওই নির্দিষ্ট জায়গায় বসে না পড়লেও পড়ার গতি, পড়ার চিন্তা ভাবনা তাদের মধ্যে থেকে কমেনি, তারা পড়ছে। এখনকার যে স্কুলে পড়াশোনার ছেলে মেয়েদের ব্যাপারটা দেখা যায় কি, তারাও এখন ওই মোবাইলে পড়াশুনো করছে। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম সেই করোনা পিরিয়ডে, তখন স্কুলে যেতে পারেনি, কলেজে যেতে পারেনি, কিন্তু তারা ঘরে বসে পড়াশুনো করেছে ওই মিডিয়ার মাধ্যমে। সেই হিসাবে পড়াশুনো কমেনি, আগ্রহ বেড়েছে। তা না হলে এত লেখক, এত কবি এরা এগিয়ে আসতো না।
আমি জিরো কখনোই ভাবি না। এখন নিউটনের মতো কথা বলতে হয়, এত বড় পণ্ডিত মানুষ হয়েও যে সাগরের বেলাভূমিতে একটা নুড়ি কুড়িয়ে পেয়েছে। আমি ভাবি আমি যতটুকু করেছি এবং ভবিষ্যতে করার জন্য আমি নিজে তৈরি হচ্ছি, তাতে পরিবর্তন যেমন আনা যাবে আমার লেখার ভিতরে, আমিও চাই যে আগামী দিনে আমার এই লেখা আরও উত্তরোত্তর ভালো হোক, মানুষের হৃদয় স্পর্শ করুক, তারা আমার সম্পর্কে ভাবুক যে আমার লেখা তাদের মনোগ্রাহী হয়েছে। এটা আমি ভাবনা চিন্তা করি। আমি কখনো চাই না যে আমি পাচ্ছি না, আমি পিছু হব। আমি কিন্তু এখনও চিকিৎসক হিসেবে যখন পেশেন্ট থাকে না, একা একা ঘরে থাকি, আমি লোকের সঙ্গে গল্প না করে ওখানে আমার লেখার সমস্ত সরঞ্জাম আছে, আমি সেখানটা বসে লিখি। এভাবে আমার লেখাকে আমি আগিয়ে নিয়ে যাচ্ছি এটা, এবং ভবিষ্যতে যতদিন পারবো এটা এইভাবে এগোতে থাকবে। এই ভাবনাটা ভাবি না তা না, আমি খুবই ভাবি। যেটা বলেন ফ্যামিলিগত দিক থেকে আমি তার পুরো মাত্রায় সহযোগিতা পাই। আমি যদি লিখতে বসি তখন সে আমাকে কখনোই বিরক্ত করে না, যে একটা কাজ করছে, একটার মধ্যে মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে, এই সময় যদি তার বিঘ্ন ঘটাই তাহলে লেখায় বাধা পড়বে। আর যেটা বললেন সমালোচনা, হ্যাঁ, সমালোচনাও যত বেশি হবে তত মনে করি যে আমি নিজে শক্ত হব, পোক্ত হব, আমার জিনিসটা সম্পর্কে আরও গভীর ধারণা জন্মাবে। যে সমালোচনা যখন করছে নিশ্চয়ই ওর মধ্যে আমার কোনো সমস্যা আছে, সেটাকে আমার রেকটিফাই হয়ে যাবে। তবে সমালোচনা করাটা আমি তাতে খারাপ মনে করি না, আমি পিছু হটি না, তাতে আমার আরও উৎসাহ উদ্দীপনা তাতে বেড়ে যায়। ওই জন্য আমার পারিপার্শ্বিক যারা আছে সবাইকে নিয়ে আমাকে এগিয়ে চলতে হয়, এবং তাদের সহযোগিতা বিভিন্নভাবে পাওয়া যায়, তবেই না আমার লেখা সমৃদ্ধ হয়। নমস্কার। একদিন অনেকদিন আগে একজন আমাকে বলেছিলেন যে মাঝে মাঝে নাকি বেড়াতে যাওয়া ভালো। কীরকম? বেড়াতে যাওয়ার আগে 3 মাস ভালো থাকা যায়, সেটা হচ্ছে আমি বেড়াতে যাব, এই গোছগাছ করা বা অনেক কিছু আলোচনা করা লোকের সঙ্গে, তারপরে বেড়াতে গিয়ে যে আনন্দটা করা, এনজয় করা, সেইগুলো ঘুরে আসার পরে আবার 3 মাস আলোচনা করা, এই যে 6 মাস ধরে বেশ একটা ভালো লাগা এইগুলো তৈরি হয়ে যায়। তা এই ওনার লেখার ইয়েটা হচ্ছে, উনি যখন লেখেন, এবার লেখার পরে যখন উনি সেইগুলো রেডিওতে প্রচার হোক বা লোকে আলোচনা করুক, লোকে ফোন করে বলেন, তখন আমারও খুব ভালো লাগে। তাহলে একজন মানুষ যখন উৎসাহিত হন তার লেখার মধ্যে দিয়ে, তার ওই লেখাটা বা যখন পড়া হয় তখন যে আমার যে ভালো লাগাটা হয়, সত্যি সেটা ভাষায় প্রকাশ করা মুশকিল। আর উনি যখন কোনো অনুষ্ঠানে যান, আমি কোনোদিন ওনাকে বারণ করি না। কারণ কি, উনি যাবেন তার আগে ওনার যে একটা প্রস্তুতি আছে এবং তার মধ্যে একটা ভালো লাগা আছে। ঘুরে আসার পরেও যে ওনার মানে ওই যে এলেন, অনুষ্ঠানে যোগদান করলেন, সেখানে সব কিছু বললেন, আলোচনা করলেন, তারপরে যে ওনার একটা ভালো লাগা থাকে, সেইগুলো যে আমার সঙ্গে শেয়ার করেন, আলোচনা করেন, তাতে তো আমি বুঝতে পারি যে উনি কতটা মানে মনটা কতটা ভালো থাকে ওনার। সেই জন্য আমি কখনো কোনো কিছুতে ওনার বাধাও দিই না, কখনো কিছু বলিও না, বরং আমি আরও উৎসাহ দিই যে না, তুমি যাও, ওখানে গেলে তোমার ভালো লাগবে, বাড়ি ফিরে আসার পরেও তোমার ভালো লাগবে। উনি আসলে বেশি মানে লেখার ইয়েটা হচ্ছে না, মতুয়া সাহিত্য নিয়ে উনি বেশি লেখেন আর কি। তো সেইগুলো যখন কোনো পত্রপত্রিকায় বেরোয় বা পাঠক সমাজ যখন ওনাকে ফোন করে বলেন যে আপনার বইটা পড়লাম, আমার খুব ভালো লাগলো, তখন সত্যি আমারও খুব আনন্দ লাগে যে ওনার মতুয়া সাহিত্যের যে মতুয়াদের নিয়ে যে লেখা, সেই লেখাটা যে ওনার লোক সমাজে আলোচিত হয়, লোক সমাজে পাঠকরা পড়েন, সেইগুলো মানুষের কাছে যে পৌঁছচ্ছে,
সেই পৌঁছানোর পরে মানুষ যদি আমাদের যে সমাজটা আছে মতুয়া সমাজটা তারা যদি সচেতন হন, আমার মনে হয় ওনার এই পড়ার পরে যদি তারা ওনাকে ফোন করে বলেন যে আমরা আপনার পড়া পড়ে অনেক কিছু জেনেছি, সমৃদ্ধ হয়েছি, এইগুলো আমরা জানতাম না, আপনার লেখাটা পড়ে জানলাম, তাহলে আমরাও লোককে বোঝাবো যে হ্যাঁ আমাদেরও শিক্ষার অধিকার আছে, আমাদেরও শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার যে ভাবনা সেটা আপনার লেখার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, সেটা আমাদের অনেকটা উৎসাহিত করেছে। যেমন আমরা জানি বই আনে শিক্ষা, শিক্ষা আনে সভ্যতা, আর সভ্যতা আনে মানবতা। তাহলে উনি যে জিনিসটা লেখেন সেইটা পড়ে যদি মানুষ সমৃদ্ধ হন তাহলে সেইটা তো আমার মনের মধ্যে তো একটু প্রভাব বিস্তার করবেই। কারণ ওনার লেখা আমি মনে করি যে এটা আমার ঘরের লোকের লেখা, মানে আমার কাছেও একটা আলাদা ব্যাপার তো অবশ্যই। অন্য কারুর লেখা পড়লে পরে যতটা আমরা আনন্দিত হব, বাড়ির লোকের লেখাটা পড়লে পরে ঠিক তার চাইতে বেশি আনন্দ বোধ করি আমরা। যেমন সকালবেলা প্রাত্যহিকী শুনি, এবার যেদিন ওনার চিঠিটা পড়ে স্বাভাবিকভাবে সেদিন সারাদিন মনটা খুব ভালো লাগে। হ্যাঁ, আমি বলবো আমি বই লিখে গল্প লিখে আমি যে কিছু আর্নিং জন্য এগিয়ে যাব, আমি সেই চিন্তাধারা কখনোই, সেই চিন্তা নিয়ে আমি লেখা শুরু করিনি। আর ভবিষ্যতে সেরকম লেখার সম্ভাবনাও নেই। তার কারণ এটা আমি করি আমার নিজের তাগিদেই করি, আমার ভালো লাগে, লিখতে ইচ্ছা করে। আর একটা জিনিস আমি ভাবি, আমি মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। আমি তা দিয়ে পয়সা ইনকাম করে যে আমি বড় হব, এই চিন্তাভাবনা আমার মনের ভিতরে প্রথম থেকে কোনোদিনই কাজ করেনি, আর হয়তো ভবিষ্যতে সেই কাজ আমার মধ্যে জাগবে না যে আমাকে ইনকাম করতে হবে। সেই চিন্তাভাবনা নিয়ে আমি লিখি না। আমি আমার এই লেখালেখির মধ্যে দিয়ে আমি ভেবেছি মানুষকে যেমন কাছে পেতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, আমার লেখার মধ্যে দিয়ে যেন কোনো মানুষ ব্যথা না পায়, এবং প্রতিটা ঘরে ঘরে মানুষ যেন তাদের লেখার প্রতি আগ্রহ তাদের মধ্যে বাড়ে, আমি যেন তাদেরকে সেই সৃজনশীলতা তাদের মধ্যে জাগাতে পারি আমার লেখার মধ্য দিয়ে। যেমন এই লেখাটা যেমন প্রথমত আমার পেশা নয় এবং কেউ আমাকে তাগিদও দেয় না, এটা আমার নিজের মনের থেকে লিখি। আজকে আমি যে লিখতে বসেছি এই লেখার সুবাদে আপনাদের মধ্যে আমি উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু কোনোদিন হয়তো আপনার সঙ্গে সরাসরি আমার দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু আপনি তো আমার আপনজন। আপনাদের নিয়েই তো আমাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে, ভবিষ্যৎ আমাকে আপনাদের পাশে রেখে আমাকে এগিয়ে যেতে হবে। তাই আসুন না, আপনাদের সবার কাছে আমি একটা আবেদন রাখি, আপনারা সবাই এই লেখার সূত্র ধরে এগিয়ে আসুন, আমাদের একটা বিশ্ব সংসার তৈরি হোক, আমরা সবাই যেন একে অপরের আপনজন হিসাবে একসঙ্গে থাকতে পারি। এইভাবে আপনারা আসুন, আমিও চাই আপনাদের নিয়ে মিলেমিশে একসঙ্গে আমি চলি।